সময়টি ছিল 2009 সালের 24শে নভেম্বর। 26 বছর বয়সী এক মেডিকেল স্টুডেন্ট নাম জন জোন্স। বিভিন্ন গুহা এক্সপ্লোর করা ছিল তার নেশা। ঘরে 1.5 বছরের সন্তান এবং গর্ভবতী স্ত্রীকে রেখে একদিন জন এবং তার আপন ভাই যশ সহ 11 জন বন্ধু মিলে তারা নাটি পাটি নামক একটি গুহা এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। এই গুহাটি ছিল আমেরিকার ইউটাতে। গুহাটির কিছু কিছু জায়গা এত সরু ছিল যে সেখানে মাত্র 18 ইঞ্চি সুড়ঙ্গ ছিল, আর এটার মধ্য দিয়েই পার হতে হতো কেভারদের। ঘটনার দিন প্রায় রাত 8টার দিকে 11 জনের এই দলটি ইউটার এই গুহা নাটিপাটি কেভে পৌঁছায়। একে একে সবাই গুহায় প্রবেশ করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ জন, তার ভাই যশ এবং তার 2 বন্ধু দ্য বার্থ ক্যানাল নামে পরিচিত একটি অত্যন্ত কঠিন পথে ঢোকার চ্যালেঞ্জ নেয়। এখানে ভালো করে দেখুন, তাদের যাওয়ার কথা ছিল এই দিকে ডান সাইডে, কিন্তু ভুল করে তারা এদিকে বাম সাইডে চলে যায়। সোজা কথায় তারা ভুল মোড় নিয়ে নেয়। জনের এই বিষয়ে একদমই ধারণা ছিল না যে সামনে এগিয়ে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। আর অপ্রত্যাশিতভাবে গুহার মুখ থেকে প্রায় 400 ফুট গভীরে সে আটকে যায়। প্রায় 27 ঘন্টা ধরে জন এভাবেই উল্টো হয়ে ঝুলে থাকে এবং এই অবস্থাতেই জীবন ও মৃত্যুর সাথে লড়াই করে। 137 জন উদ্ধারকারী জান প্রাণ দিয়ে একের পর এক চেষ্টা চালাতে থাকে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আর এই ভুল মোড় জনের জন্য এতটাই কাল হয়ে দাঁড়ায় যে তাকে এখানেই নিজের প্রাণ দিতে হয় এবং তার এই গুহার ভিতরেই জ্যান্ত কবর হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝবো যে দুনিয়ার অন্যতম বিখ্যাত নাটিফাটি কেভ দুর্ঘটনা আসলে কি, জন জোন্সের সাথে ঠিক কি হয়েছিল, এত উদ্ধারকারী এবং সুরক্ষা ব্যবস্থা থাকার পরেও জনকে কেন বাঁচানো গেল না। his body at all. যে জায়গাটা অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য একটা জনপ্রিয় গন্তব্য ছিল, সেই গুহাটিকেই এখন জনঝুঁকি হিসেবে ঘোষণা করা হয়েছে, কারণ এক তরুণ বাবা তার ভেতরে মারা গেছেন। তিনি গভীর গুহার ভেতরে আটকা পড়েছিলেন এবং উদ্ধারকারীরা আপ্রাণ চেষ্টা করে তাকে সামান্য কিছুটা উপরে তুলে এনেছিলেনও, কিন্তু তারপরই ঘটল এক ভয়াবহ বিপত্তি। সাধারণত আমেরিকা, কানাডা এসব দেশে প্রতি বছর থ্যাঙ্কসগিভিং নামে একটি জাতীয় ছুটির দিন পালন করা হয়। আমেরিকায় প্রতি বছর নভেম্বরের 4র্থ বৃহস্পতিবার এটি পালন করা হয়। সহজ ভাষায় বললে এটি এমন একটি দিন যখন মানুষ তাদের জীবনে পাওয়া আশীর্বাদ বা ভালো জিনিসগুলোর জন্য ধন্যবাদ জানায়। এই দিনটির আসল উদ্দেশ্য হলো পরিবার ও বন্ধুদের সাথে মিলে খাবার খাওয়া এবং জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। একইভাবে 24শে নভেম্বর 2009 সালে 26 বছর বয়সী মেডিকেল স্টুডেন্ট জন ও তার স্ত্রী এমিলি এবং মেয়ে লিজির সাথে থ্যাঙ্কসগিভিং পালন করার জন্য বাড়িতে আসে। তাদের লোকেশনগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। বিশ্ব মানচিত্রে এই হলো আমেরিকা। তার মধ্যে জন এখানকার ইউটা স্টেটের বাসিন্দা ছিল এবং সে ভার্জিনিয়ার মেডিকেল স্টুডেন্ট ছিল। তো থ্যাঙ্কসগিভিং এ সে ভার্জিনিয়া থেকে এখানে ইউটাতে এসেছিল, অর্থাৎ নিজের বাড়িতে এসেছিল। যেহেতু সে একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, তাই ব্যস্ত শিডিউলের কারণে সাধারণত সে কোথাও ঘোরার সময় পেত না। তাই সে ভাবলো এই ছুটিতে কেন নিজের বাড়ি ঘুরে আসবো না। থ্যাঙ্কসগিভিং এর ঠিক 2 দিন আগে, অর্থাৎ 24শে নভেম্বর 2009 সালে জন তার ভাই যশ এবং কিছু বন্ধুর সাথে একটা প্ল্যান করে। তারা খুব বিখ্যাত এবং অ্যাডভেঞ্চারাস গুহা নাটিফাটি কেভ ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। যেহেতু জনের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, তাই তিনি শ্বশুর বাড়ির লোকজনের সাথে বাড়িতেই থেকে যান। পরিবারের কথা বললে জনের 4 ভাই এবং 2 বোন ছিল। যাই হোক, জন গুহা ঘুরে দেখতে ভীষণ পছন্দ করত, কিন্তু বেশ কিছু বছর ধরে সে কোনো প্রকার কেভিং করেনি। যদিও ছোটবেলায় জন আর তার ভাই যশ দুজনেই বাবার সাথে কেভিং এ যেত, ফলে দুজনেরই কেভিং সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা তো ছিলই। অবশেষে আজ 24শে নভেম্বর রাত 8টা বেজে গেছে। জন, যশ এবং তার বন্ধুদের দল এখন ইউটার এই বিখ্যাত নাটিফাটি কেভে এসে পৌঁছায়। পরিকল্পনা অনুযায়ী সবাই একে একে গুহায় ঢুকতে শুরু করে। অ্যানিমেশন ছাড়াও এটি এই গুহার প্রবেশের আসল ছবি। আমেরিকা একটি স্টেট বা রাজ্য আছে ইউটা, যার রাজধানী স্টকলেক সিটি। স্টকলেক সিটি থেকে প্রায় 55 মাইল দূরে অবস্থিত এই অত্যন্ত জনপ্রিয় গুহা নাটিফাটি কেভ। নাটিফাটি কেভ একটি প্রাকৃতিক এবং হাইড্রোথার্মাল গুহা, অর্থাৎ এমন গুহা যা পাথর এবং মাটির নিচ থেকে বের হওয়া গরম পানির খনিজের সাথে প্রাকৃতিকভাবে মিশে গিয়ে তৈরি হয়। এই গরম পানি উপরের দিকে উঠে চুনা পাথরকে ক্ষয় করে এবং সুড়ঙ্গ তৈরি করে। একইভাবে নাটিফাটি কেভও তার এমন অনেক সরু সুড়ঙ্গ এবং চাপা জায়গার জন্য বিখ্যাত। নাটিফাটি কেভ প্রথমবার 1960 সালে ডেল গ্রিন নামের এক ব্যক্তি আবিষ্কার করেছিলেন। মজার ব্যাপার হলো ইউটা শুধু গুহা নয়, বরং তার প্রাকৃতিক বৈচিত্র্য এবং সুন্দর উপত্যকার জন্য বেশ বিখ্যাত।
প্রতি বছর প্রায় 5,000 পর্যটক সাইট সিং বা দর্শনীয় স্থান দেখার জন্য এবং নাটিপাটি কেভ এক্সপ্লোর করার জন্য ইউটারে আসতো। নাটিপাটি কেভে এমন কিছু পথ আছে যেগুলো নিজেই অনেক বেশি চ্যালেঞ্জিং। এখানে কেভার বা গুহা অভিযাত্রীদের জন্য হাত নাড়ানো তো দূরের কথা, শ্বাস নেওয়াও কঠিন হয়ে যায়। আর সবচেয়ে শকিং বা অবাক করা বিষয় হলো 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত নাটিপাটি কেভে এমন অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে যেখানে মানুষ কেভিং করার সময় আটকে গিয়েছিল। এই ঘটনাগুলোর কারণে 2006 সালে কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বিবেচনা করে নাটিপাটি কেভকে সাময়িক বন্ধ বা সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে ভবিষ্যতে কেভারদের সাথে কোনো ধরনের আঘাত বা দুর্ঘটনা না ঘটে। এখন আসল কথা হলো, কর্তৃপক্ষের নেওয়া এই সিদ্ধান্তে পেশাদার কেভাররা ক্ষুব্ধ ছিল এবং তারা নানা প্রশ্ন তুলতে শুরু করে। তাদের বক্তব্য ছিল গুহাটি আবার খুলে দেওয়া হোক এবং অপেশাদার কেভারদের প্রবেশ নিষিদ্ধ করা হোক, কারণ প্রায়ই এই লোকগুলোই এখানে আটকে যায় এবং এমন সব দুর্ঘটনার জন্ম দেয়। এরপর বেশ কয়েক বছর ধরে কর্তৃপক্ষ এবং পেশাদার কেভারদের মধ্যে এই লড়াই চলতে থাকে। অবশেষে 2009 সালে কর্তৃপক্ষ এবং কর্মকর্তারা নাটিপাটি কেভকে সুরক্ষা ব্যবস্থা এবং নির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশনা সহ আবার খুলে দেয়। গাইডলাইন অনুযায়ী কেভারদের 3 সপ্তাহ আগে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হতো, যেখানে একবারে শুধু একটি দলকেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হতো। এই সময় গ্রুপে কমপক্ষে 2 জন অভিজ্ঞ কেভার থাকলেই কেবল তাদের গুহা ঘোরার অনুমতি দেওয়া হতো। এখন যেহেতু জন এবং জশের কেভিং সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা ছিল, তাই তারা ভেতর যাওয়ার অনুমতি পেয়ে যায়। এখন আপনার মনে এই প্রশ্ন আসতে পারেই যে কেভিং এর অভিজ্ঞতা থাকার পর এবং এত সুরক্ষা ব্যবস্থা ও গাইডলাইন থাকার পরেও জন এমন কি বোকামি করলো যে সে গুহার ভেতরে আটকে গেল। যাই হোক, সামনে এগোনোর আগে আমাদের এই নাটিপাটি কেভের ম্যাপ বা মানচিত্র সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। এই ম্যাপটি মনোযোগ দিয়ে দেখুন। এটি হলো ইউটার বিখ্যাত নাটিপাটি কেভ। এর দৈর্ঘ্য 1355 ফুট এবং গভীরতা 145 ফুট। একটু কাছে গেলে এদিকে হলো গুহার প্রবেশ পথ। আরো গুরুত্বপূর্ণ এবং খেয়াল করার বিষয় হলো গুহার মাত্র একটাই প্রবেশ পথ আছে, যা 30 ইঞ্চি চওড়া। সাধারণত গুহার অন্যান্য অংশের তুলনায় প্রবেশ পথটা একটু চওড়া হয়। যাই হোক, এই প্রবেশ পথ সামনে গিয়ে 2টি ভাগে ভাগ হয়েছে। একটা হলো এই বাম দিকের অংশ, আরেকটা হলো এই ডান দিকের অংশ। বাম দিকে এগুলো এই সুড়ঙ্গের কিছু সেকশন বা অংশ আছে, দ্য মেজ, দ্য বিগ রুম এবং দ্য ক্র্যাক। আর ডান দিকে এগুলো এদিকে আছে দ্য বিগ স্লাইড। আর বিগ স্লাইড থেকে একটু সামনে এগুলো এদিকে আছে দ্য বার্থ ক্যানাল, দ্য অ্যাওর্টা ক্রল এবং দ্য ভেইন অ্যালি। বেশিরভাগ পর্যটক এই বিগ রুম এবং বিগ স্লাইড পর্যন্তই ঘুরে দেখত, কারণ এখান থেকে সামনেই আসল চ্যালেঞ্জ শুরু হয়। এখন সমস্যার বিষয় হলো গুহার এই অংশটা অর্থাৎ বার্থ ক্যানাল সামনে গিয়ে 2টি শাখায় ভাগ হয়েছে, বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ। ডান দিকের অংশে আছে দ্য অ্যাওর্টা ক্রল এবং দ্য অ্যালি, যেগুলো সাধারণত নিরাপদ মনে করা হয়। বাম দিকে আছে গুহার এই অংশটি অর্থাৎ এডস পুশ, যা তার সরু এবং চিপা জায়গার কারণে বেশিরভাগই মানচিত্রে ছিল না এবং তাই বিপজ্জনক বলে মনে করা হতো। এখন এতক্ষণে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন কেন এই পথটির নাম বার্থ ক্যানাল দেওয়া হয়েছে। কারণ এটি এত বেশি টাইট এবং সরু পথ যে এখান থেকে বের হওয়াটা একটা জন্মের প্রক্রিয়ার চেয়ে কম কিছু নয়। এমন সরু জায়গার কারণে অভিজ্ঞ কেভারদেরও এখানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং তারা আতঙ্কিত হয়ে পড়ে। যাই হোক, জন, জশ এবং তার বন্ধুদের দলটি এখন 2 ভাগে ভাগ হয়ে যায়। এই দলটি যারা শুধু অভিজ্ঞতার জন্য এসেছিল, তারা এই গুহার সহজ দিক দ্য বিগ রুমের দিকে চলে যায়। আর জন ও জশের দল যারা সত্যি অ্যাডভেঞ্চারের জন্য এসেছিল, তার গুহার এই রুট দ্য বিগ স্লাইডের দিকে চলে যায়। সবাই খুব বেশি উত্তেজিত ছিল এবং সময়ের সাথে সাথে তারা গুহা এক্সপ্লোর করতে শুরু করে। প্রায় 1 ঘন্টা কেটে গেছে, সবকিছু ঠিকঠাক চলছে। এখন ভাবুন, বন্ধুদের কোনো গ্রুপ যদি ঘুরতে যায় আর অ্যাডভেঞ্চার না করে, তাহলে সেটা ভালো দেখায় না। তাই জোন্স ভাইরা এবং তার বন্ধুরাও একটা অ্যাডভেঞ্চার করার কথা ভাবে, যা নিয়ে তারা অনেকবার শুনেছিল। এই চ্যালেঞ্জটা ছিল তাদের একটি অত্যন্ত অ্যাডভেঞ্চার এবং চ্যালেঞ্জিং পথ, দ্য বার্থ ক্যানাল এক্সপ্লোর করতে হবে। তাদের ধারণা ছিল যে এই ক্যানালের সামনে একটি বড় রুমের মতো জায়গা আছে, যেখানে ইউটার্ন নিয়ে ফিরে আসা যায়। তাই তারা কিছু না ভেবেই তারা এখন বিগ স্লাইড হয়ে বার্থ ক্যানালের দিকে এগোয়। জন এই চ্যালেঞ্জটা নিয়ে খুব উত্তেজিত ছিল, তাই সে সবার আগে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জশ এবং তার বন্ধুরা তাকে অনুসরণ করে। জন এখন ধীরে ধীরে পেটের উপর ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে বার্থ ক্যানালের দিকে এগোয়। এই সময় জনের মাথা সামনের দিকে ছিল এবং পা পেছনের দিকে। এখানে এই বিষয়টা খেয়াল করবেন যে এমন কঠিন গুহায় হামাগুড়ি দেওয়ার সময় সাধারণত মানুষ তাদের পা সামনে এবং মাথা পেছনের দিকে রাখে, কিন্তু জন এবং তার বন্ধুরা উল্টো পজিশনে গুহা এক্সপ্লোর করছিল। জন বার্থ ক্যানালে ঢোকার সাথে সাথেই সামনের গুহায় 2টি রাস্তা দেখতে পায় এবং সে একটু বিভ্রান্ত হয়ে যায়। কিছুক্ষণ ভাবার পর সে এই বাম দিকের মোড়টা বেছে নেয়
এবং এটাই ছিল তার সবচেয়ে বড় এবং শেষ ভুল। তার মনে হয় সে ঠিক পথেই যাচ্ছে, কিন্তু ভুল করে সে গুহার সবচেয়ে বিপজ্জনক মোড় এডসপুশের ভিতরে ঢুকে পড়ে। জনের কাছে এই মোড়টা ছিল অজানা এবং সে ধীরে ধীরে সামনে এগোয়। জন যতই এডসপুশের ভেতরে এগোতে থাকে, গুহার রাস্তা ততই সরু হতে থাকে। সে এই আশায় এগিয়ে যাচ্ছিল যে হয়তো সে কোনো চওড়া জায়গা বা কোনো ইউটার্ন পাবে, যেখান থেকে সে ঘুরে বেরিয়ে আসবে। যদিও কিছুক্ষণ পরেই সে বুঝতে পেরেছিল যে তার এই সিদ্ধান্ত একদম ভুল ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যশ এবং তার দুই বন্ধুর এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না যে জনের নেওয়া এই মোড়টা ভুল। তারা না জেনেই তাকে অনুসরণ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিল। জন এখন কর্ক স্ক্রু নামের একটি জায়গায় পৌঁছে যায়। সাধারণত এখানে ফ্লেক্সিবল এবং কম উচ্চতার মানুষই পৌঁছাতে পারে। যদিও 2004 সালে ব্রক ক্লার্ক নামের 16 বছরের এক ছেলে, যার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি এবং ওজন 63 কেজি ছিল, সে এই কর্ক স্ক্রু এলাকাতেই আটকে গিয়েছিল। ব্রক ক্লার্ককে উদ্ধার করতে 14 ঘন্টা সময় লেগেছিল এবং তাকে সফলভাবে বের করে আনা হয়েছিল। কিন্তু জনের উচ্চতা ছিল 6 ফুট এবং ওজন 200 পাউন্ড, অর্থাৎ প্রায় 90 কেজি, যার ফলে জনের জন্য নিজেকে আবার পেছনের দিকে ধাক্কা দেওয়া খুব বেশি কঠিন হয়ে যাচ্ছিল। না চাইতেও সে নিজেকে চ্যাপটা করে বা স্কুইজ করে এই আশায় সামনে এগোয় যে হয়তো সামনে কোনো ইউটার্ন বা রাস্তা পাওয়া যাবে। যদিও জায়গাটা খুব সরু ছিল, যার কারণে তার এখনো এটাই মনে হচ্ছিল যে সে বার্থ ক্যানালে আছে। ধীরে ধীরে অভিকর্ষ বা গ্র্যাভিটির টানে সে নিজে থেকেই পিছলে যেতে শুরু করে। এখন সে তার সামনে একটি ছোট অজানা ফাটল বা ক্রেভিস, অর্থাৎ একটি সরু মুখ দেখতে পায় এবং সে সেটার ভিতরে চলে যায়। সেই ফাটলটির আকার ছিল 10 বাই 18 ইঞ্চি। দুর্ভাগ্যবশত জন এখন সেই ফাটলের মধ্যে 70 ডিগ্রি কোণে এবং উল্টো বা আপসাইড ডাউন পজিশনে আটকে যায়। জনের পা ফাটলের সবচেয়ে ছোট দিকটায় আটকে যায়, অর্থাৎ এটা বলা ভুল হবে না যে জন নিজেই হামাগুড়ি দিয়ে নিজের কবরের দিকে এগিয়ে গেল। যাই হোক, জন এখন বুঝতে পারে যে তার অনেক বড় ভুল হয়ে গেছে। সে সাথে সাথে তার ভাই যশকে ডাকে। সে বলে যে, যশ, যেখানে আছো ওখানেই থামো, আমাকে ফলো করো না, আমি এখানে আটকে গেছি। এটা শোনার সাথে সাথেই তার ভাই যশ সতর্ক হয়ে যায় এবং জনের কাছে পৌঁছানোর জন্য সে ধীরে ধীরে এখন এই কর্ক স্ক্রু এলাকা দিয়ে বুদ্ধি করে নিজের পা সামনে এবং মাথা পেছনে রেখে এগোয়। কিছুক্ষণের মধ্যেই সে জনের কাছে পৌঁছে যায়। জনের দুই হাতও খুব বাজেভাবে অকেজে পজিশনে নিচে আটকে ছিল। জন শেষমেশ যশকে জানায় যে সে ভুল মোড় নিয়ে নিয়েছে এবং সে খুব সরু এক কানাগলিতে আটকে গেছে। যশ তখন নিজের পা জনের পায়ে আটকে তাকে উপরের দিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে। জন কিছুটা উপরে উঠেও আসে, কিন্তু ওজন বেশি হওয়ায় আবার সে তার আগের অবস্থানে পিছলে যায়। যশ জনকে বের করার জন্য অনেকবার চেষ্টা করে, কিন্তু তাকে টানা মোটেও সহজ মনে হচ্ছিল না। অনেক চেষ্টার পর যশ খুব ক্লান্ত হয়ে পড়ে এবং এখন শেষমেশ প্রফেশনাল হেল্প বা সাহায্য টাকার কথা ভাবে। সে জনকে বলে সেখান থেকে বেরিয়ে আসে এবং আবার হামাগুড়ি দিয়ে বার্থ ক্যানাল থেকে বেরিয়ে যায়। এই জায়গাটি খুবই ক্লান্তিকর এবং শ্বাসরোধী ছিল, কারণ এখানে অক্সিজেন খুব কম ছিল। ফলে পেশাদার সাহায্য ফিরে আসা পর্যন্ত জন নিজেকে রিল্যাক্স এবং শান্ত রাখার চেষ্টা করে। যাই হোক, যশ বাইরে এসে সাথে সাথে প্রফেশনাল হেল্পের জন্য কল করে। It basically was just seeing his two feet kind of eaten up by that little crevice. অবশেষে 3 ঘন্টা অপেক্ষা করার পর রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল এখন নাটিপাটি কেভে পৌঁছায়। প্রথম উদ্ধারকারী ছিলেন সুজি মোটোলা। তৎক্ষণাৎ সুজিকে গুহার ভেতরে পাঠানো হলো। তার পায়ে দড়ি বাঁধা ছিল যাতে সে ভেতরে আটকে না যায়। সে পেটের উপর ভর দিয়ে ধীরে ধীরে হামাগুড়ি দিতে দিতে বার্থ ক্যানালের দিকে এগোয়। এখন যেহেতু সুজির উচ্চতা কম ছিল, তাই সে কর্ক স্ক্রু এলাকা সহজেই পার করে ফেলে। জনের আটকে থাকার এখন 3 ঘন্টার বেশি হয়ে গেছে। এখানে একটি বিষয় খেয়াল করবেন যে গুহার প্রবেশ পথ থেকে জনের আটকে পড়ার জায়গার দূরত্ব ছিল 400 ফুট, অর্থাৎ তার কাছে পৌঁছানোর সময় প্রায় 1 ঘন্টা। অবশেষে রাত প্রায় 12:30টায় সুজি এডসপুশের ভিতরে পৌঁছায়। জন জোন্স খুব গুরুতর অবস্থায় তার মাথার উপর ভর দিয়ে এমনভাবে আটকে আছে যে সুজি শুধু তার দুটি পাই দেখতে পাচ্ছে। সুজি জনের পায়ে দড়ি লাগায় এবং টানার চেষ্টা করে। এখন যেহেতু সুজির উচ্চতা মাত্র 5 ফুট 3 ইঞ্চি এবং জন বেশ লম্বা চওড়া মানুষ ছিল, ফলে অনেক চেষ্টার পরেও সুজির পক্ষে টেনে বের করা অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া দড়িতে ঘর্ষণ এত বেশি ছিল যে টানা 2 ঘন্টা চেষ্টার পরেও সে জনকে বের করতে পারেনি এবং হতাশা নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। বাইরে থাকা উদ্ধারকারীরা এবার পরবর্তী পরিকল্পনা করে, আর পরিকল্পনা ছিল গুহার ভেতরে পুলি সিস্টেম বা দড়ি টানার যন্ত্র বসানো। আপনাদের মনে আছে নিশ্চয়ই, কিছুক্ষণ আগে আমি আপনাদের ব্রক ক্লার্কের কেস সম্পর্কে বলেছিলাম। এখন যেহেতু 5 বছর আগে ব্রক ক্লার্ককেও পুলিশ সিস্টেমের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল, তাই এই আইডিয়াটা ওখান থেকেই এসেছিল। তাদের পুরো আশা ছিল যে তাদের এই প্ল্যান সফল হবে। এখন উদ্ধারকারীরা পুলিশ সিস্টেম বসাতে শুরু করে। টানেলে জায়গা খুব কম ছিল,
যার কারণে অনেক সময় লেগে গিয়েছিল। এই সময় উদ্ধারকারীরা একটা টেলিকমের ব্যবস্থা করে। তারা দুটো রেডিওর সাহায্যে একটি কেবল লাইন ভেতরে পাঠায়। 2-ওয়ে টেলিকমের মাধ্যমে এখন জনের সাথে তার স্ত্রী এমিলির কথা বলানো হয়। গুহার বাইরে দাঁড়িয়ে এমিলি জনকে পুরোপুরি উৎসাহ দেয়, যার ফলে জনের মধ্যেও এখন আত্মবিশ্বাস ফিরে আসে এবং সে এমিলিকে ভরসা দেয় যে অবশ্যই বেরিয়ে আসবে সে এবং সবার সাথে আবার বাঁচতে শুরু করবে। জনের গুহায় আটকে থাকার এখন 18 ঘন্টা হয়ে গেছে এবং অবশেষে 25 নভেম্বর বিকাল 4টায় পুলিশ সিস্টেম সফলভাবে বসানো হয়। সুজির উদ্ধার করার চেষ্টা তো ব্যর্থ হলো। এবার পরবর্তী উদ্ধারকারী রিয়ানকে ভেতরে পাঠানো হলো। রিয়ান হামাগুড়ি দিয়ে এডস পুশ পর্যন্ত যায় এবং জনের কাছে পৌঁছাতে সবার আগে সে জনের পায়ে মাথা দড়িটা ঢিলা করে। এটা সেই দড়ি ছিল যা সুজি বেঁধে গিয়েছিল। এবার রিয়ান জনের পায়ে পুলির দড়িটা বাঁধে এবং তাকে পুরোপুরি সহযোগিতা করতে বলে। ভাগ্যক্রমে পুলির সিস্টেম কাজ করতে শুরু করে। রিয়ান তাকে উপরে টানে। জন এখন প্রায় উপরে উঠে এসেছিল। রিয়ান অবশেষে জনকে 50% দেখতে পায়। সে দেখে যে জন খুব ক্লান্ত, কিন্তু সে খুব খুশি হয়ে এটা ভেবে যে এবার সে বেরিয়ে আসবে। জনের পা অবশ হয়ে গিয়েছিল, তাই রিয়ান তাকে কিছুক্ষণ বিশ্রাম দেয় এবং আবার কাজে লেগে পড়ে। রিয়ান এবার জনকে পান করার জন্য একটা এনার্জি ড্রিঙ্কের টিউব দেয়। তাছাড়া এই কাজগুলোতে অনেক শ্রম লাগছিল এবং অনেক সময় নষ্ট হচ্ছিল। যদিও এই সিস্টেমে কিছুটা সাফল্য পাওয়া যাচ্ছিল, কিন্তু জনের পা বারবার গুহার ছাদে ধাক্কা খাচ্ছিল। বারবার চেষ্টার ফলে জনের পায়ে অনেক বেশি ব্যথাও হচ্ছিল। দুঃখজনকভাবে তাকে বের করা খুব কঠিন হয়ে পড়ছিল। এতটুকু জায়গায় জনের পা খোঁড়ানো বা টুইস্ট করাও ছিল খুব কঠিন। রিয়ান এবার শেষমেশ জনের পা ভেঙে তাকে বের করে আনার কথা ভাবল। এর মানে হলো জনকে বের করার একটাই উপায় বাকি ছিল, হাঁটু ভেঙে দেওয়া, যাতে পা অন্যদিকে বেঁকে যায় এবং তাকে বের করা যায়। উদ্ধারকারী রিয়ান এটাই করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা অকল্পনীয় ঘটনা ঘটল, যার ব্যাপারে কেউ কখনো ভাবেনি। দুর্ভাগ্যবশত পুলিটা উপড়ে যায় এবং সেটার একটা অংশ সজোরে গিয়ে রিয়ানের মুখে লাগে। সে বাজেভাবে আহত হয়, চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। এদিকে পায়ের কাছে থাকা ক্রু টিমও পুলিশ সিস্টেম ফেল করার কারণে পড়ে যায়। উদ্ধারকারী রিয়ানকে তৎক্ষণাৎ বের করে নেওয়া হয় এবং হাসপাতালে পাঠানো হয়। আর দুঃখজনকভাবে জন আবার তার আগের পজিশনে চলে যায়। তার পা এখন পুরোপুরি অবশ এবং সে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। এখন 19 ঘন্টার বেশি হয়ে গেছে, অর্থাৎ মানব শরীরের উল্টো পজিশনে বেঁচে থাকার সময়সীমা থেকে অনেকটাই বেশি। মেডিকেল বিশেষজ্ঞদের মতে যদি কোনো মানুষ দীর্ঘ সময় উল্টে ঝুলে থাকে তবে শরীরের মারাত্মক সমস্যা হতে পারে, যেমন শ্বাসকষ্ট এবং রক্ত সঞ্চালনের সমস্যা। জন প্রায় 19 ঘন্টা ধরে 70 ডিগ্রি কোণে আটকে ছিল, যার ফলে তার অঙ্গ প্রত্যঙ্গের উপর চাপ বাড়ছিল এবং তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। উদ্ধারকারীরা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল এবং সবাই এই অপেক্ষায় ছিল যে জন কখন ফিরে আসবে। এবার উদ্ধারকারী ডেভ ভিতরে যান। তিনি স্পটে পৌঁছাতেই জনের সাথে কিছুক্ষণ কথা বলেন। জন ডেভের কাছে হতাশা প্রকাশ করে। জনের শ্বাস এখন ধীরে ধীরে কমে আসছিল। ডেভ জনকে শক্ত থাকতে বলে। অনেক চেষ্টার পর এখন অবশেষে পুলিশ সিস্টেম আবার ইনস্টল করা হয়। ডেভ এখন জনের কোমরে দড়ি বাঁধার চেষ্টা করে, কিন্তু গর্তটা এত ছোট ছিল যে সে নিজেই সেখানে আটকে যাচ্ছিল। ডেভ অনেক চেষ্টা করতে থাকে এবং সেও ক্লান্ত হয়ে পড়ে। জীবনের ভয়ে সেও তখন বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে জনও খুব সংকটাপন্ন অবস্থায় ছিল। এখন ইউটাকেভ রেস্কিউ টিমের সদস্য ব্রেন্ডন কলেজ সেখানে পৌঁছান এবং ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনিও এখন হামাগুড়ি দিয়ে জনের লোকেশন এডস পুশ পর্যন্ত পৌঁছে যান। তিনি সাথে একটি 2-ওয়ে টেলিকম সিস্টেম নিয়ে যান, যাতে জন তার স্ত্রী এমিলির সাথে ক্রমাগত যোগাযোগে থাকে। এমিলি জনকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। তার এই বিশ্বাস ছিল যে জন নিরাপদে বেরিয়ে আসবে, কিন্তু দুঃখজনকভাবে জনের দিক থেকে কোনো সাড়া আসে না। জন একদম অচেতন হয়ে গিয়েছিল এবং সে কথা বলার অবস্থাতে একদমই ছিল না। জনকে এমন অবস্থায় দেখে ব্রেন্ডন কলিসের একটু সন্দেহ হয়েছিল যে জন এখন ধীরে ধীরে তার জ্ঞান হারাচ্ছে। সে ফিরে আসে এবং উপরে গিয়ে একজন প্যারামেডিককে রিপোর্ট দেয়। প্যারামেডিক স্টাফ এখন জন পর্যন্ত যায় এবং জনের পায়ের তাপমাত্রা পরীক্ষা করে, কিন্তু সে কোনো অনুভূতি পায় না। দুঃখজনকভাবে 25 নভেম্বর 2009 সালে রাত 11:57 জন এডওয়ার্ড জোন্সকে মৃত ঘোষণা করা হয়। ডাক্তারদের মতে জনের মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্ট এবং মাথায় রক্ত জমে যাওয়ার কারণে হয়েছে। প্রায় 27 ঘন্টা ধরে জন জীবন ও মৃত্যুর সাথে লড়াই করেছে এবং অবশেষে সে হেরে গেল। 137 জন উদ্ধারকারী তাদের কঠোর পরিশ্রমের পরেও জনকে বাঁচাতে পারল না। যদিও তার পরিবার এটা একদম মানতেই রাজি ছিল না যে কিভাবে কেউ একটা ছোট্ট ভুলের কারণে নিজের প্রাণ হারাতে পারে। জনের স্ত্রী এমিলি এখনো বিশ্বাস করতে পারছিল না যে কিভাবে একজন প্যারামেডিক শুধু পায়ের তাপমাত্রার উপর ভিত্তি করে কাউকে মৃত ঘোষণা করতে পারে। অর্থাৎ একদিক থেকে দেখলে জনকে জ্যান্ত কবর দেওয়া হলো। অবশেষে আজ থ্যাঙ্কস গিভিং এর দিন, অর্থাৎ 26 নভেম্বর।
কর্তৃপক্ষ এবং গুহা কর্মকর্তারা এই সিদ্ধান্তে আসেন যে জনের এই মর্মান্তিক মৃত্যুর পর লাশ বের করা অসম্ভব। তাই জোনস পরিবার এবং কর্তৃপক্ষের পারস্পরিক সমঝোতায় জন এডওয়ার্ড জোনসের দেহ নাটিফাটি কেভের ভিতরে রেখে দেওয়ার এবং ওটাই তার শেষ বিশ্রামের স্থান বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন পর পাবলিক অথরিটি নাটিফাটি কেভকে কংক্রিট ঢেলে স্থায়ীভাবে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে কেউ আর এমন পরিস্থিতিতে না পড়ে। জনের পরিবার তাদের ছেলে, ভাই, বাবা এবং স্বামীর স্মৃতিতে নাটিপাটি কেভের প্রবেশ মুখে একটি স্মৃতি ফলক বানিয়ে দিয়েছে। এখন সবচেয়ে শকিং বা অবাক করা বিষয় হলো জন একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, অর্থাৎ তার শরীরে কি কি হচ্ছে সে সব বুঝতে পারছিল। সে বুঝতে পেরেছিল যে সে মারা যাচ্ছে, কিন্তু যে অবস্থায় সে আটকে ছিল সম্ভবত কেউই তাকে বের করতে পারতো না। দুঃখজনকভাবে আজও জনের দেহ এই নাটিপাটি কেভেই দাফন করা আছে, যা এখন জন জোনস হিলস নামে পরিচিত। এটি ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা হয়ে থাকবে চিরকাল। জীবনের ঝুঁকি নিয়ে এরকম এক্সপ্লোর না করাই সবচেয়ে উত্তম। বন্ধুরা, এরকম আরো ঘটনা জানতে আমাদের বেশি বেশি কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই।